বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছেন, লুকোচুরি খেলছেন। সরকারের ভেতর থেকেই মনে হচ্ছে অনেকে নির্বাচন চায় না, একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা চলছে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে সেটি কেউ স্পষ্ট করছে না। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ও নির্বাচনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে নির্বাচন চাওয়াটাই অপরাধ। বর্তমান বাস্তবতায় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে বাড়ছে সন্দেহ, সংশয়। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা বাড়ছে কি? এই প্রেক্ষাপটে আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। সেই সঙ্গে আরো আছেন ডক্টর আব্দুল্লাহ মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেছেন যে সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছেন, লুকোচুরি করছেন। সরকারের ভেতর থেকেই কেউ কেউ চাইছে না নির্বাচন হোক। সরকারের প্রতি কি আসলে বিএনপির আস্থার সংকট তৈরি হয়েছে? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে আস্থা সংকট। যদিও আমরা এই সরকারকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছিলাম, সমর্থন দিয়েছিলাম এবং তাদেরকে এনেছিলাম একটা সুন্দর সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন দিন শেষে তারা উপহার দেবে এবং সংস্কার, যে ধরনের কিছু সংস্কার ছিল, সংস্কারগুলোকে বাস্তবায়ন করে দ্রুততম সময়ে তার নির্বাচন দিল। কিন্তু দিন যত যাচ্ছে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট ধোঁয়াশা মনে হচ্ছে এবং ধূম্রজাল। ইচ্ছা করলেই জিনিসটা তারা পরিষ্কার করতে পারে, ইচ্ছা করলেই যদি সদিচ্ছা থাকে নিশ্চয়ই তারা বিষয়টাকে একেবারে জনগণের সামনে উন্মুক্ত করে দিতে পারে। কিন্তু সেটা না করে এই যে জুন আমাদের চায় মানুষ, হ্যাঁ, উত্তম সমাধান, অন্তর্বর্তী সরকার, এই যে এই ধরনের বক্তব্য দেওয়ানো হচ্ছে, বলা হচ্ছে, এতে করে মানুষের মধ্যে সন্দেহ বিশ্বাস আরও ঘনীভূত হচ্ছে। আপনারা গ্রামে যান কিনা জানি না, সপ্তাহে 4 দিন 5 দিন আমি গ্রামে থাকি। রাতের বেলা এসছি, অনেক রাতে। শত শত মানুষ, হাজার হাজার মানুষের সাথে আমাদের কথা হয়, ইন্টারাকশন হয়। কেউই বলতে পারে না, কেউই বিশ্বাস করে না। খুব কম মানুষই বিশ্বাস করে যে তারা দ্রুততম সময়ে একটা নির্বাচন পাবে। মানুষের একটাই প্রশ্ন যে নির্বাচন হবে তো? এই অবিশ্বাসের কারণ কি? অবিশ্বাসের কারণ সরকার, তারা তৈরি করছে। ওই যে রিজভী আহমেদ যেটা বলেছেন, একটা চমৎকার শব্দ, হ্যাঁ, লুকোচুরি করছে আমাদের সাথে। তাদের ওই যে সরকারের মধ্যেও কেউ কেউ এখন ফ্যাসিবাজের বীজ আবার নতুন করে যে তারা রোপণ করছেন, বা এই রিজিমের মধ্যে যে তারা ঢোকার চেষ্টা করছেন, ঢুকছেন। সরকারের মধ্যে কেউ কেউ এই অভিযোগটি আপনারা করছেন শহীদুল ইসলাম বাবুল, আপনারা কি চিহ্নিত করতে পারছেন? না, চিহ্নিত করতে আমরা চাই না এইভাবে, আর ওইভাবে বলতেও চাই না। নিশ্চয়ই কেউ না কেউ আছে। না হলে কি কারণে এই রোডম্যাপটা পরিষ্কার হচ্ছে না? বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে, বলা হচ্ছে অল্প সংস্কার, বেশি সংস্কার, বলা হচ্ছে জুনের মধ্যে। আপনি জুনের মধ্যে কিভাবে নির্বাচন করবেন সেই ব্যাখ্যাও তো আপনাকে দিতে হবে। হ্যাঁ, আপনাকে মে জুন মাসে একটা বাংলাদেশে 42 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার থাকে, কালবৈশাখী ঝড় হয়, টর্নেডো হয়, ফসল ডুবি হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তাহলে তখন কি বলবেন যে এখন পরিবেশ নেই? তার আগে রোজা আছে, রোজার পরে আবার কুরবানির ঈদ আছে, বাচ্চাদের পরীক্ষা আছে, কতগুলো ফ্যাক্টর। বাংলাদেশে তো এই সময় নির্বাচন হয় না। আমরা মনে করি ডিসেম্বর না, চাইলে আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই গভর্নমেন্ট নির্বাচন করতে পারে এবং সংস্কার করেই সেটা করতে পারে। বিএনপি কেন ধরে নিয়েছে যে জুনেই নির্বাচন হবে? তা আপনি কেন বলছেন না যে আপনি কবে করবেন? এটা আপনার বলতে অসুবিধা কি? সরকার তো প্রথম থেকেই বলছে ডিসেম্বর থেকে জুন। তারা কি সেই অবস্থান থেকে সরে এসেছে? এই যে আপনি যদি এর আগে করবার ইচ্ছা থাকতো তাহলে তো সেটাই তারা বলতো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব, অন্তত এতটুকু তো বলতে পারতো। এখন আপনি জুন বলছেন, কালবৈশাখীর সাথে মিলতেছেন, যে হ্যাঁ রোজার সাথে মিলতেছেন, ঈদের সাথে মিলতেছেন। বাংলাদেশের শীতকালে নির্বাচনের একটা উৎসবের আবহের একটা বাস্তবতা আছে। আপনি নিজেই বলছেন যে আপনি জুন পর্যন্ত কেন বিশ্বাস করছেন? হয়তো তার আগেও তো হতে পারে, ডিসেম্বরের মধ্যেও তো হতে পারে। তো আইন উপদেষ্টা কিন্তু এমনটা বলেছে যে এমন না যে ডিসেম্বরে নির্বাচন হবে না। তাহলে তারা সেই রোডম্যাপ দিয়ে বলে দেখ যে আমরা আমাদের টার্গেট এই গোলে। ওটা তো কোরআন কিতাব না,
সরকার সেটাই তো আমরা বলছি, সেই রোড ম্যাপটা বা সেই টাইম লিমিটটা, সেই টাইম তারা ঘোষণা করে দিলে যে এই যে মানুষের যে অবিশ্বাস, আমি যে বিষয়গুলো বললাম, এগুলা কমে যাবে। সরকার রোড ম্যাপ ঘোষণা করলে বিএনপির মন থেকে সকল সন্দেহ সংশয় দূর হবে? সকল সন্দেহ সংশয় দূর না হলেও অনেকাংশেই দূর হবে। এখন যেমন গোটা অনিশ্চয়তা আছে, তখন শোনেন হাসিনার যে ফ্যাসিস্ট রিজিম ছিল, তারা যে রাতের বেলায় ভোট করতো, ওইটাও আমরা জানতাম যে কবে তারা রাতের বেলায় ভোট করবে বা ভোট ছাড়া ভোট, এটা তো তাও আমরা জানি না। জানি, আপনি বলেন, আপনি বলতে পারবেন যে জুনের মধ্যে নির্বাচন হবে? আপনি নিশ্চয় করে আপনি সেটা বিশ্বাস করেন, ধারণ করেন? কেউই করে না, খুব কম মানুষই করে। তাহলে আপনি যেটা মানুষ বিশ্বাস করে না, যেটা মানুষ ওন করে না, আপনি সেটা বলে আপনি কেন মানে লোক হাসাচ্ছেন বা অবিশ্বাস আরো ঘনীভূত? কিন্তু সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে জুনের সময়সীমা অতিক্রম করবে না। আচ্ছা, এই যে বিষয়টা আপনি আবার বলছেন যে সরকার কি কারণে মানে ডিসেম্বরের মধ্যেও তো হয়ে যেতে পারে, তা আপনি ওই কথাই বলেন যে ডিসেম্বরের মধ্যে করবো, আমরা নভেম্বরে করব, অক্টোবরে করব, এটা আমাদের টার্গেট। তারপরে না 15 দিন দেরি হতে পারে বা 1 মাস এদিক ওদিক হতে পারে, অসুবিধা তো নাই। বা ডিসেম্বর কেন, জানুয়ারিতেও হতে পারে। হতে পারলে সেটা তো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার পলিটিক্যাল পার্টির সাথে। আপনি একটা মানে গয়রহ একটা জায়গা বলে দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে, জানুয়ারির মধ্যে, জুনের মধ্যে, অবাস্তব সময়, অবাস্তব কল্পনা। কিন্তু আপনার কথা কেউ, বিএনপি কেন, কেউ বিশ্বাস, মানে খুব কম মানুষই বিশ্বাস করে বা আস্থা করে। এটা আপনি যেভাবেই বলেন, আপনি মানুষের মধ্যে যদি দেন, আমি ধারণা করি আপনি নিজেও এটা আস্থা করেন না যে কখন আদৌ নির্বাচন হবে, সত্যিকার অর্থই হবে কিনা। এই ধরনের সন্দেহ, দোলাচল, অবিশ্বাস মানুষের মধ্যে আছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর আব্দুল আল মামুন, বিএনপি, জামায়াত, সিপিবি, বাসদ সহ অনেক দল বলছে নির্বাচন ছাড়া সংস্কার হবে না, দেরি হলে সংকট আরো বাড়বে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে 9 মাস পেরিয়ে গেছে। আমরা যদি জানতে চাই, সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে আসলে প্রতিবন্ধকতা কোথায়? ধন্যবাদ আপনাকে, বাবুল ভাইকে ধন্যবাদ, দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে এই আলোচনাটা আমি শুরু করতে চাই যে ঐক্যমত্য কমিশন আলোচনাটা চলছে এখন, ঐক্যমত্য কমিশনের, এবং ঐক্যমত্য কমিশনের এই মুহূর্তে যিনি উপপ্রধান, উনি বলেছেন যে মে মাসের মাঝামাঝিতে আলোচনাটা শেষ হবে। আমরা একটু মোটামুটি গতিও দেখছি, এবং তারপরে ওনারা জুলাই চার্টার, যেটাকে বলছে যে সব দল মিলে একটা চার্টার করার পরিকল্পনা। যদিও আমরা যে চার্টারের কথা এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছিলাম, তার থেকে এই চার্টারটা বোধহয় ভিন্ন, যে কি কি সংস্কার আনা হবে সেটার জন্য। এই কয়েকটা দিন আমরা একটু সিরিয়াসলি অবজার্ভ করা দরকার যে কোন দিকে যায়। কারণ হচ্ছে যে আপনি বলছেন যে আমরা সংস্কারের পরে নির্বাচন হবে, তো সংস্কার আলোচনাটা তো শেষে। আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি যে সংস্কার কিভাবে হবে, ফর্ম, এই স্প্রেডশিট, এগুলো নিয়ে। ডক্টর আব্দুল আল মামুন, সংস্কার নিয়েও তো নানামুখী বিতর্ক আছে, যেমনটি আসলে প্রধান উপদেষ্টা এর আগে বলেছিলেন যে আসলে সংস্কার বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলোই, সরকার শুধু ফ্যাসিলিটেট করবে। আমি আসতেছি এটাতে জুই। সেটা হচ্ছে যে তাহলে এই 15 তারিখ পর্যন্ত কিন্তু একটা আমার মনে হয় খুব ক্রুশিয়াল টাইম, কারণ তারপরে আরো 15 দিন সময় দিলাম, ঠিক আছে, 1 মাস সময় দিলাম ঐক্যমত্য কমিশনকে, বা জুনের মধ্যে কিন্তু তাহলে সংস্কার প্যাকেজটা রেডি হয়ে যাওয়ার কথা। আরো একটা কথা এসছে যে ওনারা বলেছেন যে আমরা দলগুলো কেন, কোন কোন জায়গায় দলগুলোর ভিন্ন মত, এবং সহমতগুলো তো আমার ধারণা সহমত 4টা মৌলিক জায়গা, 4টা জায়গা ছাড়া আসলে যে সংবিধানের মৌলিক যে পরিবর্তন সেটা, দ্বিতীয় হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন, 3 নাম্বার হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, 4 নাম্বার হচ্ছে 70 অনুচ্ছেদ। এগুলোর বাইরে কিন্তু মোটা দাগে এক ধরনের একটা কনসেনসাস হয়ে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বা আমার ধারণা সেটা কিন্তু 50-40% তো শিওরলি একটা কনসেনসাস হয়ে আছে এই 4টা এরিয়া ছাড়া। তো ধরেন আপনি এই 4টা এরিয়াতে আপনার একটা 15 তারিখের মধ্যে আমরা তো একটা কনসেনসাস তৈরি কোনটাতে হলো আমরা জানতে পারবো। তার মধ্যে না আরো 15 দিন বা 1 মাস সময় দিলাম, কিন্তু তারপরে আপনি বিএনপিকে কি বলবেন, জামাতকে কি বলবেন, বা জনগণকে কি বলবেন যে আপনি কেন সময় নিচ্ছেন? বাউল ভাই যে কথাটা বললো, তারপরে কিন্তু ধোঁয়াশাতে রাখাটা মুশকিল হয়ে যাবে। আর তারপরে যদি আপনি লিঙ্গার করতে থাকেন, তখন কিন্তু আরো প্রশ্নটা উঠবে, কেন আমি এই জায়গাটা থেকে শুরু করলাম যে বলা হচ্ছে যে সংস্কারের পরে নির্বাচন, এই জন্য তো এত ধোঁয়াশা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কারের মোটামুটি আলোচনাটা এ মাসের শেষের দিকে বা আগামী মাসের মাঝামাঝি শেষ হয়ে যাবে, এই আমরা মনে করি ঈদের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এই আলোচনাটার মধ্যে যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 4টা এরিয়ার কথা আমি বললাম, সেখানে তো বিএনপির অবস্থানটা মৌলিক বিষয়গুলোতে ভিন্ন। তারা পঞ্চদশ সংশোধনী ওখানে ফিরতে চায়।
আবার রাষ্ট্রপতির নেতৃত্বে যে সাংবিধানিক কমিশন গঠিত হবে সেখানে তারা রাষ্ট্রপতির হাতে ওটা দিতে চায় না। আবার ওখানে বলা আছে যে জরুরি অবস্থা ঘোষণা করার পরেও ওটাকে চ্যালেঞ্জ করার রাইট থাকবে, ওখানে আবার ভিন্নতা আছে। জামাত আবার তাদের অবস্থান ভিন্ন, দেশের নামের পরিবর্তনের ক্ষেত্রে কোনো দলই একমত পোষণ করছে না। তো এগুলো একটা জায়গায় চলে আসবে। আমার মনে হয় এই সময়টা গুরুত্বপূর্ণ, এটা এক। আর দুই হচ্ছে যে এই যে ন্যারেটিভটা ডেভেলপ করা যে কম সংস্কার হলে ডিসেম্বর আর বেশি হলে জুন, এইটা বোধহয় দাঁড় করানোটা আর একটা সংশয়ের তৈরি করেছে। এখন কম সংস্কারটা কিন্তু মোটামুটি যদি আমি ধরে নিই যে যে জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেটাকে একটা কম সংস্কারের ডেফিনেশনে বোধহয় ফেলা যায়। কারণ অন্য সংস্কারগুলো কিন্তু খুব মেজর সংস্কার। সংবিধান পুরোটা আপনারা যদি সংস্কার করতে চান সেটা তো সংসদে নিতে হবে। সেখানে যদি আমরা ধরে নিই হাইপোথেটিক্যালি এই মুহূর্তের বাস্তবতা হয়তো বিএনপি ক্ষমতা যাবে, তারা কি এটা করবে কিনা, আবার জুলাই চার্টারে যে আপনি স্বাক্ষর করবেন সেখানে সবগুলো দলের ঐক্যমত হবে কিনা। আমার ধারণা যে কথাটা আমি একটু আগে বললাম যে ঐক্যমতটা এই যেটা এগ্রিড হচ্ছে এটার মাধ্যমে হবে, পরেরটাতে ডিফিকাল্ট হবে, ঐক্যমত হওয়া খুবই ডিফিকাল্ট হবে। তাহলে আগামী 1 থেকে 1.5 মাস যে জায়গাটা আমি কনক্লুড করতে চাই এই পার্টটা, তার মানে 1.5 মাসের মধ্যে কিন্তু তাহলে সরকারের একটা প্রস্তুতি থাকা দরকার যে আমি নির্বাচনটা কবে দেব। বাউল ভাইয়ের সাথে কমপ্লিমেন্ট করি, তাহলে আপনারা ধোঁয়াশা তো রাখতে পারবেন না যে ঠিক আছে আমরা এই বিষয়গুলোতে একমত, তাহলে আমরা এখন নির্বাচন করব। ওই যে পরিক্রমাটা অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর, মনে রাখতে হবে তত্ত্বাবধায়ক সরকারগুলো এর আগে এসে আমাদের কিন্তু 3 মাসে ইলেকশন করেছে, ওই সময়টা সরকার কিভাবে কাভার করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমার সেকশন 1 আলোচনা। 2 হচ্ছে যে আমরা কেন জানি শুধু ভোটের কথাটা বলছি, শুধু ভোট আগে হয়নি, 15 বছর হয়নি, ভোটের অধিকার, কিন্তু আমাদেরকে আরো দুটো জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে অর্থনীতি এবং সমাজ। অর্থনীতির জায়গাটা দেখেন, আমাদের অর্থনীতি কিন্তু এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রথম 2 কোয়ার্টারে ভালো যায়নি, এখন গ্রোথটা কিন্তু 4% মতো বলা হচ্ছে, এবং ওভারঅল ইনভেস্টমেন্ট কিন্তু এ ধরনের সরকারের সময় কম হয়। আমরা ইনভেস্টমেন্ট সামিট দেখলেও এটা কিন্তু ফলাফল আসতে অনেক সময় লাগবে। আবার ব্যাংকের সুদের রেট বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইন্টারনাল যে গ্রোথ বা ইনভেস্টমেন্ট সেটাও থেমে আছে। এটা ছোট করে বললাম যে অর্থনীতির অবস্থা। ভাগ্য ভালো যে আমাদের রেমিটেন্স ফ্লোটা ভালো, কিন্তু আপনি যদি বিনিয়োগ না বাড়াতে পারেন, আপনি যদি আপনার এখানে ইন্টারনাল ইকোনমি গ্রো না করে, আবার আপনার ওডিএ যে প্রজেক্টগুলো, আমাদের যে ঋণে যে প্রজেক্টগুলো চলে, সেখানে কিন্তু অর্থ ছাড়ের গতিটা স্লো। আর সেই সঙ্গে আমরা দেখছি যে ভূ রাজনীতির কিছু সমীকরণ এবং কিছু সংকট তীব্র হচ্ছে, সেই আলোচনায় ফিরতে চাই। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল আল মামুনের পর্যায়ে। শহীদুল ইসলাম বাবুল, যেমনটি আসলে ডক্টর আব্দুল আল মামুন সুস্পষ্টভাবে বলছিল যে রাজনৈতিক দলগুলোর মাঝেও তো আমরা সংস্কারকে কেন্দ্র করে এক ধরনের মত পার্থক্য দেখছি। নির্বাচন, সংস্কার, গণহত্যার বিচার, এই 3 ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে। তবে কি আসলে ঐক্যমত্যের উপর নির্ভর করবে নির্বাচনের সময়? না, এটা তো প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে, যে যেই সব বিষয়ে ঐক্যমত্য হবে সেই সব বিষয়ে আমরা একটা চার্টার তৈরি করব, বাকিগুলো পরবর্তী আলোচনার জন্য থাকবে। তাহলে ওই যে প্রফেসর মামুন যেটা বললেন এটাই ছোট সংস্কার। আর এর বাইরে যা আছে সেটা তো আপনি চাপাই দিতে পারবেন না। রাজনৈতিক দলগুলো যদি এখনই সেটাকে গ্রহণ না করে, হ্যাঁ আপনি মানুষকে বলতে পারবেন যে বিএনপি এটা গ্রহণ করে নাই, বা জামাত এটা গ্রহণ করে নাই, বা এনসিপি এটা গ্রহণ করে নাই, আপনি সেটা বলতে পারেন বা আপনি সেটা জানাতে পারেন। অলরেডি জানিয়েও দিয়েছেন যে বিএনপি এই প্রস্তাবগুলোর সাথে একমত হয় নাই, হ্যাঁ এটা দীর্ঘমেয়াদী প্রস্তাব হিসেবে। তাহলে তো আপনার সংস্কারের বিষয়ে প্রফেসর মামুন যেটা বললো এটা একটা জায়গায় চলে আসছে যে রাজনৈতিক দলগুলো বেশিরভাগই একমত হয়েছে, যে বিষয়গুলো একমত হয়েছে সেগুলো আমরা এখন গ্রহণ করি, চার্টার করি, বাকি বিষয়গুলো আমরা পরবর্তী নির্বাচনের পরে আস্তে আস্তে ধাপে ধাপে বা আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়া। সেই জন্যে সংস্কার বারবার যে বলা হচ্ছে যে সংস্কার না করে নির্বাচন করা যায়, আগে সংস্কার পরে নির্বাচন, আপনি তখন কোন দোহাই দিয়ে আপনি জুন পর্যন্ত যাবেন? এটা এই প্রক্রিয়া যদি মে মাসের মধ্যে শেষ হয়ে যায় বা জুনের প্রথমার্ধেও যদি শেষ হয়ে যায়, বাকি সময়গুলো আপনি কি করবেন? ইলেকশন কমিশন বলছে যে তাদের প্রস্তুতি আছে, তাহলে আপনাকে আমি এই অনির্বাচিত সরকার বা ভোটবিহীন সরকার, অন্তর্বর্তী সরকার, তাহলে আপনাকে আমি মজা দেখাবার জন্য, তারপরে এই যে উনি যেটা বললেন প্রফেসর মামুন যে অর্থনীতি, এই ধরনের সরকারের ক্ষেত্রে আপনি যতই সম্মেলন করেন যাই করেন, ফরেন ইনভেস্টমেন্ট বা ব্যবসা বাণিজ্য স্লোথ হয়, বা এই তারা সাধারণত এই মানে অস্থায়ী সরকারের সাথে এটা করতে চায় না। সেই জন্য দ্রুত নির্বাচন দরকার, তারপরে সরকারের
আভ্যন্তরীণ নানান ধরনের দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা রয়েছে, একটা লেজে গবের অবস্থা রয়েছে, আইন শৃঙ্খলার অবনতির ব্যাপার আছে, অনেকগুলো বিষয় এখানে জড়িত হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে আপনি সংস্কারের কথা বলে আবার সংস্কার প্রক্রিয়া মোটামুটি যখন শেষ হয়ে যায় তারপরে তো আপনার থাকবার কোনো, সেই প্রেক্ষাপটেই আমরা বলছি যে প্রত্যেকটা সরকারের উচিত যে সংস্কার কমিশনের কাছে সময় নিয়ে যে তোমাদের কতদিন লাগবে সেটা একটা চার্টার করা, এবং অন্যান্য কমিশন যারা আছে তাদের কাছে সময় নিয়ে তোমাদের এবং আরও দ্রুত কীভাবে করা যায় সেই প্রক্রিয়ার সাথে আপনি নির্বাচনে একটা রোডম্যাপ আপনি তো নিশ্চয়ই দিতে পারেন যে আমি নভেম্বরের মধ্যে আশা করি আমি পারবো। তারপরে যদি সেটা আপনি নাই পারেন তাহলে সেটা আরও 1 মাস বেশি হতে পারে, 1.5 মাস বেশি হতে পারে, এতে তো কোনো সমস্যা নাই। রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা করবেন। আপনি বলছেন ছোট সংস্কার এটাও আপনি ব্যাখ্যা করছেন না, আবার বলছেন বড় সংস্কার হলো জুন, আবার বড় সংস্কার কি সেই বিষয়ে সুনির্দিষ্ট কিছু, এই যে সামগ্রিক বিষয় এবং এর সাথে সাথে আমাদের তল্পি বাহক যারা রয়েছেন, যারা বলতে পছন্দ করেন যে নির্বাচন হয়ে গেলে চোর বাটপার আসবে, এই ব্যবস্থাই আমাদের জন্য ভালো ব্যবস্থা। এবং স্বয়ং প্রফেসর ইউনূস যখন আল জাজিরায় বলেন যে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকেই উত্তম প্রক্রিয়া মনে করেন, হোম মিনিস্টার যখন বলেন মানুষের দোহাই দিয়ে যায়, মানুষ বলে আমাদেরকে 5 বছর থাকতে হবে, আবার সার্জিস আলম যখন বলেন যে কি আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত যতদিন লাগে আমরা নির্বাচনের কথা যারা বলবে তাদের মানে কর্তন করে দেব, গর্দান থাকবে না তাদের, এরকম একটা ব্যাপার। তো এই যে যে বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলোর সাথে আপনি যদি মেলান না তাহলে মানুষ নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করবে যে নির্বাচন আদৌ জনগণের কথা বলছে, আপনারাও বলছেন দেশের 75% মানুষ এখন নির্বাচন চায়। আসলে কিসের মানদণ্ডের উপর ভিত্তি করে এমনটা বলছে সে আলোচনায় ফিরতে চাই। জনগণ, আমি শেষ করে এই চ্যাপ্টারটা, আমি বিরতির পরে সে পুরো ব্যাখ্যাটা শুনবো। বিরতির সময় হয়েছে, দর্শকদের সন্ধ্যার পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল জি আলোচনায় আমরা ছিলাম। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচন শুধু বিএনপির দাবি নয়, দেশের 75% মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর আগে আমরা সরকারের তরফ থেকেও বলতে শুনেছি যে অন্তর্বর্তী সরকার জনগণ মনে করছে ভালো সমাধান, আবার অনেকে বলছে যে জনগণ চাইছে এই সরকারই 5 বছর থাকুক। জনগণের এই চাওয়াটাকে আসলে কোন মানদণ্ডে বিচার করা? সবার কথাই আমি সত্য ধরে নিলাম, কারো কথা মিথ্যা না, বা সবার কথাই আমি মিথ্যা ধরে নিলাম, কারো কথাই সত্য না। কিন্তু এই সরকারটা যে আছে, আমি ছোট্ট একটা প্রশ্ন করি, কিসের উপর ভিত্তি করে আছে? বৈধ সরকার তো নাকি? অবৈধ তো না। সাংবিধানিক নিয়মের উপর ভিত্তি করে তো আছে নাকি নাই? বুঝতে পেরেছেন আমার কথাটা? এই সরকারটা তো একটা নিয়মতান্ত্রিক সরকার, সংবিধানের একটা রেফারেন্স, সুপ্রিম কোর্টের 106 রেফারেন্স অনুযায়ী, সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী এই সরকার আছে। তার মানে সংবিধানের মধ্যেই তো আছে, এই তো নাকি অসাংবিধানিক সরকার? এটা সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিষয় কি আছে? না না, সংবিধানে এটা আছে ভাইয়া। মিডিয়া পরোক্ষভাবে তো সংবিধান এটা বলেছে যে তুমি ক্রাইসিস হলে তুমি সুপ্রিম কোর্টের মতামত নিতে পারো। তো সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে, তার ভিত্তিতে তারা হয়েছে। এখন পর্যন্ত আমরা তাদেরকে অবৈধ বা অসাংবিধানিক বলতে চাই না, আমি এখনো একে সাংবিধানিক মনে করি। আচ্ছা, সাংবিধানিক একটা সরকার যদি হয় এবং সংবিধান মতোই চলছে বাকি যা কাজকর্ম চলছে দেশ, সেটা না হলে আরো ভয়ঙ্কর হইতো ব্যাপারটা, মাচ্ছন্নে আরো বাড়তো, মব আরো বাড়তো, যে যার মতো একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারতো। এটাই সুন্দর, এটাই ভালো। যাই হোক, এখনো ন্যূনতম একটা সংবিধানের বাইন্ডিংস এর মধ্যে আছে। তাহলে সংবিধান কি বলে? মানুষ, একটা মানুষও যদি আপনার ভোট না চায় তাও তো আপনি ভোট দিতে বাধ্য। আপনি মানুষ কি চাইলো আর না চাইলো, 75 ভাগ চাইলো আর 100 ভাগ চাইলো না আর 1 ভাগ চাইলো, এটা কোনো ম্যাটার তো না। আর আপনি যে বলতেছেন যে এই সরকার ভালো, এই সরকার যদি ভালো হয়ে বাংলাদেশকে একেবারে মানে সুইজারল্যান্ড আর আমেরিকা বানায় দেয়, তাও কোনো গ্রাউন্ড নাই যে তারা ভোট দিবে না। এটা কোনো, এর সংবিধান সেটা মিন করে না, আইন সেটা মিন করে না। আর যদি আপনি সেটা করেন তাহলে আপনিও বেআইনি কাজ করছেন হাসিনার মতো। অবশ্যই আপনি বেআইনি কাজ করছেন এবং দণ্ডনীয় অপরাধ করছেন, ফৌজদারি অপরাধ করছেন। মাইন্ড এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে মানুষ চাই বলে আপনি থাকবেন? কিসের ভিত্তিতে বলছেন? আমি তো বলি মানুষ আপনাকে চায় না। আপনার কথা ঠিক না, আমার কথা ঠিক, এইটা মীমাংসা করবার জন্য তো আরো তাইলে আর একটা ভোটের ব্যবস্থা করতে হবে নাকি? সুতরাং এই ধরনের ফেক বক্তব্য, এই ধরনের বায়বীয় বক্তব্য, এই ধরনের মানে কি বলবো, এই ধরনের অবাস্তব কথাবার্তা, এটা বলা হলো ওই যে আর একটা ধূম্রজাল তৈরি করা, বা আর একটা কন্ট্রোভার্সি তৈরি করা, বা আর একটা বিতর্ক তৈরি করা। এই বিতর্কের কোনো প্রয়োজন নাই। আপনার পথ ঠিক আছে, আইনত আপনি কতটুক যাবেন, কি যাবেন বা যাবেন না, সেটা নিয়ে আপনি কেন এই ধরনের উদ্ভট কথা? হাসিনা যেমন বলতো যে অল্প গণতন্ত্র, বেশি আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এই ধরনের বক্তব্য আমি এদের মধ্যেও দেখতেছি কারো কারোর মধ্যে সেই ধরনের একটা রোগ বাসা বাঁধা শুরু করছে। এটা খুবই খারাপ আলামত। আমরা জানি না আমরা এই সরকারকে আর কতদিন সাপোর্ট দিতে বাধ্য হব।
হব বা থাকবো বা দিব, এবং তাদেরকে কিভাবে বিদায় নিতে হবে সেটাও আমি জানি। এটা দুর্ভাগ্যজনক হবে আমাদের দেশের জন্য, লক্ষণ ভালো দিচ্ছে না। আপনারা যখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছেন, তখন কিন্তু এনসিপি দাবি করছে কোন দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ। আচ্ছা, এখানে একটা বিষয় পরিষ্কার করি, এনসিপি তখন রাজনীতি করে, রাজনৈতিক দল, এই তো রাজনৈতিক দল তো নাকি, কোনো সন্দেহ কথা আছে বলছে কি? না, আপনাকে জিজ্ঞেস করছি আমি। তো এনসিপিও রাজনীতি করে, আমিও রাজনীতি করি, দুটো ভিন্ন ভিন্ন দল না? তো এনসিপি বলুক যে আমরা বাংলাদেশে এই সংস্কার চাই, তার নির্বাচন ইশতেহারে ওই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়ে বলুক যে বাংলাদেশকে আমরা এই সংস্কার করে আমরা বাংলাদেশকে একেবারে দুধ আর নদুর মোহর দিয়ে ভাসাই দেবো, বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, সব একেবারে সুন্দর সহি সালামত হবে, তোমরা আমাদেরকে ভোট দাও। মানুষের কাছে আপিল করুক, নির্বাচন ইশতেহার দেখ। আর এটাও বলুক যে বিএনপি এটা চায় না, হ্যাঁ অতএব বিএনপি খুব খারাপ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি অন্যায় করবে, বিএনপিকে ভোট দিও না। তাহলে সব মানুষ তো ওদেরকেই ভোট দিবে, অসুবিধে কি? ভোট যখন দিবে তখন তারা দেশকে মধু আর দুধ দিয়ে বাসায় দেখ, তাতে তো কেউ মানা করে নাই। তো মানুষের কাছে যাইতে এত কেন ভয় পায়? সবসময় মানুষের দোহাই দেয় যে মানুষ এটা চায়, মানুষ এটা চায় না, মানুষের জন্য আন্দোলন করব, মানুষকে নিয়ে আন্দোলন করব। তা মানুষের কাছে কেন যায় না? ভোটটাকে কেন এত ভয়? ভোটের কথা শুনলে কেন এত গাত্রদাহ? আর এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে আমি ভোট চাচ্ছি, আমি 17 বছর ভোট দিতে পারি না, একটা প্রজন্ম জানে না যে ভোট কি জিনিস, ভোটের নামে যে উৎসব হয়। আর আমি ভোট চাইলে আমাকে আপনি গণবিরোধী বলতেছেন, আমাকে আপনি দেশ বিরোধী বানাই দিতেছেন, আমাকে আপনি মানে অপরাধী বানাই দিতেছেন। এমন একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে যে ভোটের কথা মুখে আনা যাবে না। এটা অবাস্তব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কোন সমাজে আমরা বাস করেছি? এরা তো চাকরির জন্য আন্দোলন করেছে, এরা কি এই সংস্কারের জন্য আন্দোলন করেছে? আমি করেছি এই সংস্কারের জন্য আন্দোলন, আমি সংস্কারের কথা বলেছি ওর বহু চিন্তারও আগে। হ্যাঁ, ও তো চাকরি পাইলেই হাসিনা জুলাইয়ের 15 তারিখে যদি চাকরি দিয়ে দিত, চাকরির দাবি মেনে নিত, তাহলে তো আমার এই ছাত্র বন্ধুরা হলে ফিরে যাইত, তাদের চাকরি করতে যায়। আমি তো আর ফিরে যাইতাম না ভাই, আমি তো আমার নৈতিক অবস্থান নিয়েছিলাম। আমি হাসিনাকে কবে উৎখাত করতে পারতাম কি পারতাম না, দ্যাট ইজ ভিন্ন কোশ্চেন। হয়তো পারতাম, নাও যদি পারতাম, তাও আমি আমার প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারতাম যে আমি আমার ইতিকাল একটা অবস্থান নিয়েছিলাম, আমি চেষ্টা করেছি। আপনি কি বলতেন? আপনি তো আপনার স্বার্থ নিয়ে এসেছিলেন, একটা প্রেক্ষাপট, একটা মোমেন্টাম তৈরি হয়েছে, হাসিনা সবাই মিলে আমরা উৎখাত করতে পেরেছি। হ্যাঁ, কিন্তু এই গোলটা তো আমি শুরু করেছি, আপনি তো করেছেন অন্য গোল দিয়ে। হ্যাঁ, আপনার সাথে মোমেন্টাম মিলে গেছে, হাসিনারও ভূমিকা আছে, কৃতিত্ব আছে হাসিনার পতনের জন্য। আমি মনে করি ওর যে মুখ, সেই মুখই তাকে এই পতনের একটা পথ তৈরি করে দিছিল। হ্যাঁ, সেই জন্য এই কৃতিত্ব খালি ছাত্রদের বা রাজনৈতিক কর্মী না, হাসিনারও আছে। জনাব শহীদুল ইসলাম বাবুল, বিএনপি বরাবর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে এলেও বিএনপি কিন্তু নির্বাচন কেন্দ্রিক সংস্কারে কোনো আপত্তি জানায়নি। এরই মধ্যে যেমনটি এনসিপি বলছে যে ত্রয়োদশ নির্বাচনের আগে ইসির পুনর্গঠন চাইছে তারা, এই বিষয়টি সমর্থন করেন কি? না, সমর্থন কেন করি? ইসিটা একটা হয়েছে, ইলেকশন কমিশন তো এই সরকারের আমলেই গঠিত হয়েছে। হ্যাঁ, তারপরে আবার নতুন করে ইলেকশন কমিশন গঠন করতে হবে কি? তারা বলছে যে আগের বিতর্কে তো আইন অনুযায়ী, কেউ যদি বলে যে আমরা এই সরকারেরই চাই, পরিবর্তন চাই, আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, সেটাও কেউ চাইতে পারে। এগুলো হলো কি মানে তৈরি করা, সমস্যাকে আরো প্রলম্বিত করবার একটা প্রক্রিয়া। এবং এই যে আপনি সংস্কারের কথা বলছেন, অবাস্তব সব সংস্কার প্রস্তাব। হ্যাঁ, আপনি কি সব দ্বিতীয় কি সেকেন্ড রিপাবলিক করবেন, সংবিধান পরিবর্তন করে ফেলবেন, দেশের গণপরিষদ করবেন, দেশের নাম, এই যে দীর্ঘসূত্রিতা বা অবাস্তব সব কল্পনা প্রসূত। আপনি গ্রামের মানুষের যায় জিজ্ঞেস করেন তো আপনি, সেকেন্ড রিপাবলিক কি তারা চায় কিনা বা তারা বুঝে কিনা? এইসব তত্ত্ব কথা, এইসব থিওরি, এগুলো যারা দিয়ে বেড়ায় না, বাস্তবতার সাথে মানুষের সাথে তাদের দূরতম কোনো সম্পর্ক আছে এটা আমি মনে করি না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আব্দুল আল মামুন। যেমনটি আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সরকার ও ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, আমাদের লক্ষ্য হচ্ছে সহায়তাকারীর ভূমিকা পালন করা। আমাদের এক জায়গায় আসতে হবে, এর অর্থ এই নয় যে সব বিষয়ে আমরা একমত হতে পারবো। যেগুলো রাষ্ট্র বিনির্মাণে পুনর্গঠনের প্রয়োজন, গণতান্ত্রিক ও জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আশা করি সবাই একমত হতে পারবো। মৌলিক জায়গায় আমরা একমত হতে পারবো এমন আশাবাদ কি আপনি ব্যক্ত করেন? না, মৌলিক জায়গায় তো রিলেটিভ, কারণ বিএনপির একটা রাজনৈতিক আদর্শ আছে, কর্মসূচি আছে। তারা যে সংস্কার প্রস্তাবটাকে টেবিলে আনা হয়েছে এখন, সেটাকে একভাবে দেখবে, জামায়াত ইসলামী একভাবে দেখবে, এনসিপি একভাবে দেখবে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। বরং আলী রিয়াজ সাহেব এই কথাটা ঠিক বলেছেন যে আমাদের কোনো টিআর নাই বা আমাদের কোনো লক্ষ্য নাই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যেটা হবে সেটাই আমাদের লক্ষ্য। যদি সেটাই লক্ষ্য হয় তাহলে মাথায় রাখতে হবে যে এই কনসেনসাসটা তৈরি করার দায়িত্ব কিন্তু সরকারের। কতটুকু উচ্চাভিলাষী আমি হব,
এবং সেই উচ্চাভিলাষী হওয়ার যে আপনার সীমানাটা, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এই সংস্কারটা করে আমাকে নির্বাচনে যেতে হবে, একটা নির্বাচন প্রক্রিয়া। শব্দটা আমি নির্বাচন প্রক্রিয়া বলতে চাই না, কারণ গত 16 বছর যেটা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে গেলে তো আপনার এই কনসেনসাস ডেভেলপ করতে হবে, সেটা উনি ঠিকই বলেছেন, কিন্তু ওই কনসেনসাসটা তৈরি করা কঠিন। আবার আরেকটা জিনিস দেখেন, পৃথিবীর কোন রাজনৈতিক আলোচনার ইতিহাসে সবাই একমত হয়েছে তা তো হবে না। এমনটি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে যে আমরা তো আর বাকশাল করতে যাচ্ছি না। সবাই তো একমত হবে না, এটা খুব স্বাভাবিক। দেখতে হবে যে সবগুলো পার্টি, যেটা একটু আগে আমি বললাম যে কোন জায়গাটা একমত হয়েছে ওখান থেকে এগুতে হবে। আরেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা বড় ইম্পর্টেন্ট, আমি জানি না দর্শকরা কিভাবে নিচ্ছে। অবশ্যই সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের একটা আস্থার সংকট রয়েছে, কিন্তু এখন যদি আপনি দেখেন যে বিএনপি এই পরিবর্তিত বাস্তবতায় তাদের 31 দফা যে সামনে নিয়ে এসছে, 31 দফার গ্যাপসটা কোথায়, ফ্লোস কোথায়, সেটা আর একটা ডিবেট। কিন্তু এরকম সংস্কার প্রস্তাব তো আগে কেউ আনেনি। একটা দলের, আমরা অবশ্যই বিএনপি যারা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল লিডারশিপের চাঁদাবাজি, টেন্ডার, এগুলো নিয়ে কিন্তু সিরিয়াস একটা অবজারভেশন আছে। যদিও মাঠ পর্যায়ে অনেক কিছু ঘটছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করছে, তারা যারা সিনিয়র লিডারশিপ, তাদের কথাটা শুনবে। কিন্তু সংস্কারের বিষয়ে 31 দফাতে কিন্তু এক ধরনের পজিটিভ মনোভাব আমরা দেখি, এটাকে ভুলে গেলে হবে না। হয়তোবা প্রধানমন্ত্রী দুবার পর থেকে আবার গ্যাপ দেওয়া যাবে কিনা, একবারই থাকা যাবে কিনা, 70 অনুচ্ছেদে কি হবে, সেটা অন্য ডিবেট। কিন্তু এক ধরনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। কেন কথাটা বললাম, আপনি যদি ইংল্যান্ডের ইতিহাস দেখেন তাহলে কনজারভেটিভ পার্টি যেভাবে শুরু হয়েছিল, বা আমেরিকাতে পার্টিগুলোর এভলিউশন যদি আপনি দেখেন, এটা কিন্তু 50-100 বছর পরে গিয়ে পরিপূর্ণ গণতান্ত্রিক বাস্তবতার দিকে গেছে। আমি বিএনপির এই জায়গাটাতে পজিটিভলি দেখতে চাই। এখন কতটুকু যেতে পারে একটা দল, একটা দলের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, অনেক বড় একটা দল, তারা কতটুকু যাবে, কিন্তু এটাকে ওয়েলকাম করা দরকার। এটা হলো এক। দুই হচ্ছে যে আপনি অন্য দল যারা আসছে তাদের তো বিএনপির রাজনৈতিক ইতিহাস বা অর্জনের সঙ্গে মিলবে না, তারা নতুন করে শুরু করতে পারে। তাদের হয়তো লোক সংখ্যা কম, সাংগঠনিক বিস্তারটা কম, অথবা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এখন নাই, কিন্তু হয়তো ওটাকেও আমরা ফেলে দিচ্ছি না। কিন্তু এই যে উইল ফোর্সটা, সেটা জামাত ইসলাম হোক, তারাও সংস্কার চাচ্ছে, বিএনপিও চাচ্ছে, এটা কিন্তু ওয়েলকাম করতে হবে। এখন যদি তাদের ওই ইচ্ছেটুকু 10, 20, 30% আমরা যেটাই বলি, সেটাকে যদি আমরা ওয়েলকাম না করি, তাহলে কিন্তু সেটা ঠিক না। এবং এটাকে বলা উচিত না যে আমাদের আস্থার সংকট। অবশ্যই আস্থার সংকট আমাদের আওয়ামী লীগের উপরে ছিল, বিএনপির উপরে ছিল, কিন্তু এখন পরিবর্তিত বাস্তবতা আমি এটাকে পজিটিভলি দেখি। সেকেন্ড আরেকটা জিনিস বলি, যে আপনার এই যে জনগণের নামে কথা বলা হচ্ছে, যে জনগণ ভোট চায় কিনা বা দলগুলো, আমি কয়েকদিন বিভিন্ন জরিপগুলো দেখার চেষ্টা করছিলাম, যে যেগুলো রেফারেন্স দেওয়া হচ্ছে, যে কোনো একটা পত্রিকায় রেসপন্ডেন্ট 10,000 ধরেন, সেখানে বলছে আমরা ইউনিট সরকার থাকলেই ভালো। আবার কোনো একটা পত্রিকার জরিপে বলছে যে এই সরকার স্থিতিশীলতা নিয়ে এসছে, এটা থাকলেই ভালো, ওখানে দেখলো 3,000। আবার কোনো একটা সরকার বলছে যে নির্বাচন সংস্কার আগে হোক, পরে নির্বাচন, ওখানে দেখালো রেসপন্ডেন্ট ধরেন 15,000। তো এটা কি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল? এটা আমাদের ম্যাথোডোলজিক্যালি কারেক্ট না। এখন ওনার আসনে হয়তো বা লোক হচ্ছে 5 লাখ, উনি যেটা বললো যে আমার আসনের লোক তো সব ভোট চায়, জনগণের মতামতকে তুলে ধরার রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু বিএনপি কয়েকদিন মত বিনিময় করছে। আমি একটা হিসাব করার চেষ্টা করলাম, দেখলাম যে 40-এর অধিক দল বিএনপির সাথে একমত যে তারা নির্বাচনটা আগে চান। কোনটাকে আপনি জনগণের মতামত বলবেন, 40টা রাজনৈতিক দলের বিএনপি সহ, নাকি যে ছোট ছোট সার্ভে? এটাও একটা প্রশ্ন। জামাত ইসলামকে যদি ধরি আমরা, তাহলে তারাও কিন্তু বলছে যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির পরে নির্বাচনটা না যাওয়া উচিত, যে কথাটা উনি বলেন, আমি রিপিট করতে চাই না। তাহলে এই জনগণের যে ইচ্ছা, তাহলে রাজনৈতিক দলগুলোকে যদি আমরা সমষ্টিগতভাবে দেখি, তাহলে কিন্তু নির্বাচনমুখী। অবশ্যই সংস্কার করে যেতে হবে। আমার যে জায়গাটায় আশঙ্কাটা, একজন একাডেমিক হিসাবে আমি চাই যে থ্রেড বেয়ার ডিসকাশনের মাধ্যমে, একটা কনসেনসাসের মাধ্যমে, ভালো আলোচনার মাধ্যমে যে সংস্কারগুলো এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো, সেটাকে গুরুত্ব দিয়ে তারপরে নির্বাচনের রোড ম্যাপটার দিকে যাওয়া উচিত। ফোর্থ আরেকটা জিনিস দেখেন, যে আপনি আমরা যখন এই নির্বাচন, একটু যে আলোচনাটা আমি ছিলাম, যে আমাদের অর্থনীতিকে দেখলে হবে না, সামাজিক অবস্থাটাকেও দেখতে হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু লোকাল গভর্নমেন্ট নেই। উনি যদি এমপি হয় ওনার আসনে, ওনার কিন্তু একটা কন্ট্রোল মেকানিজম থাকে, পুলিশের সাথে সহযোগী হিসেবে কাজ করে। আমরা অবশ্য আওয়ামী লীগের মতো এমপি দেখতে চাই না, যারা ওসিকে আধিপত্য বিস্তার করে তার পারপাস সার্ভ করবে, এরকম এমপি বিএনপি থেকে আমরা দেখতে চাই না। সামাজিক ব্যবস্থার পাশাপাশি ডক্টর আব্দুল্লাহ বাবুল, ভূ রাজনীতির জটিল সমীকরণে আমরা আবারও মানবিক করিডোর ইস্যুতে পড়তে যাচ্ছি কিনা, সে আলোচনায় ফিরতে চাই, সে ব্যাখ্যা আপনার কাছে শুনবো বিরতির পর।
দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ মামুন, যে আলোচনায় আমরা ছিলাম করিডোর বিষয়ে, আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে। যেমনটি আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর বিষয়ে নির্বাচিত সংসদ থেকে সিদ্ধান্ত আসতে হবে। আবার কেউ কেউ বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি আসলে কি? না, এটা একটা মানে খুবই স্পর্শকাতর বিষয়। এটা আলোচনাটা খুব কেয়ারফুলি করতে হবে। আমরা যেমন দুটো স্টেটমেন্ট, আমরা তো প্রথমে এক ধরনের বক্তব্য পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনলাম, আবার পর একটু ভিন্ন বক্তব্য এসছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সারা পৃথিবীতে মানবিক করিডোরের ইতিহাস অনেক আগের থেকে, একেবারেই কন্টেম্পোরারি ইতিহাস। জায়গাটা হচ্ছে আমাদের ইউক্রেনে লুহানস্ক প্রদেশে যখন এ ধরনের একটা করিডোরের ব্যবস্থা করা হয়েছিল, এবং এগুলো যখন একেবারেই মানবিক অবস্থা তৈরি হয় তখন জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের ইউজ করে। একটা ডেফিনেশনাল ইস্যু মাথায় রাখতে হবে যে করিডোর মানে শুধু একটা রাস্তা না, এটা কোনো একটা স্থানও হতে পারে, বা এটা কোনো একটা এলাকাও হতে পারে, অনেক বড় একটা এরিয়া হতে পারে। বর্তমান ভূ রাজনৈতিক যে বাস্তবতা, সেখানে অবশ্যই আমাদের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, অবশ্যই সেটা আমাদের জন্য একটি স্পর্শকাতর বিষয়। সংসদ যেহেতু এখন নেই, সেই ডিবেটে আমি যেতে চাই না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরনের একটি সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনা করা উচিত। সেটা সরকারের জন্যই মঙ্গলজনক। তাতে তিনটে জিনিস হবে। সেটা হচ্ছে যে সরকার নতুন পার্সপেক্টিভ পাবে, একটা অভিজ্ঞতার বিষয় থাকে, এই ধরনের ফিডব্যাক, উনি একটা রুট লেভেল থেকে কিন্তু একটা ইনফরমেশন তুলে আনতে পারবেন জিও স্ট্র্যাটেজিক ইস্যুগুলোর বাইরে। 2 নম্বর হচ্ছে যে সরকার এ ধরনের একটা ডিসিশন নেওয়ার মতো ওই ধরনের ম্যান্ডেট সরকার আছে কিনা, সেটাও রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আলোচনা করলে বেরিয়ে আসবে। আর তৃতীয় যেটা হয়, যেটা আমরা কাশ্মীরের ক্ষেত্রে দেখলাম, যে সব রাজনৈতিক দল নিয়ে সর্বদলীয় বৈঠক হয়, এই সংস্কৃতিটা আমাদের এখানে নেই। তো এটা একটা এই উপলক্ষে যদি আমরা এটা করি, আমি মনে করি এটা নতুন সংস্কৃতিরও জন্ম হবে। কিন্তু এটা খুবই একটা ভাবনার বিষয়, কতটুকু দেব, কিভাবে দেব, এবং কিভাবে ব্যবহার হবে। কেন বলছি যে আমরা কিন্তু কয়েকটা ঘটনা ইদানিং দেখছি, সেটা হচ্ছে যে করিডোরের বাইরেও এখানে অপহরণ হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আমাদের এরিয়াতে আরাকান আর্মি ট্রেনিং হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে ড্রাগ স্মাগলিং হচ্ছে, পণ্য স্মাগলিং হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, অনেক ধরনের ইস্যু কিন্তু এক্সিস্টেন্স আছে। সেখানে এ ধরনের করিডোর দেয়, সেখানে আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি হবে, জাতীয় সংঘ কি ভূমিকা রাখবে, আমাদের সেই ক্যাপাসিটি আছে কিনা। আবারও মাথায় রাখতে হবে যে এই অঞ্চলটা কিন্তু একটু উত্তপ্ত হচ্ছে, এদিকে জটিল সমীকরণে করতে যাচ্ছে কিনা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দেখেন আরাকানে কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মি এবং ইয়ার একেবারেই যুদ্ধের মধ্যে আছে, ওখানে মানুষ অত্যাচারিত হচ্ছে, তাদের আবার ফ্লোটা কি হবে। এখন দেখা গেলো যে সেফ করিডোর দিতে গিয়ে আমরা ওয়েলকাম করছি কিনা, সংখ্যাটা যদিও আর্গুয়েবলি কেউ বলে 12, কেউ বলে 15। আমার ধারণা, আমি নিজে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘুরেছি, এটা কিন্তু 15-20 লাখ হলেও আমি আশ্চর্য হব না। এবং যখন আপনি গেছেন কিনা জানি না, আমি বাবুল ভাই গেছেন কিনা জানি না, আমি এলাকাতে গেছি, রিসার্চ করেছি, এটা লোকেশন এমন, এটা কিন্তু খুব রিস্কি একটা লোকেশন, এবং সেখানে যদি এ ধরনের করিডোর আমরা দিয়ে ফেলি, অবশ্যই সবাই কনসেনসাসের ভিত্তিতে সেটা হওয়া উচিত বলে আমি আগেই বলেছি, সেটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে, নাহলে আমাদের নিরাপত্তার জন্য খুব বড় ঝুঁকি হবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মামুন। শহীদুল ইসলাম বাবুল, ইতিমধ্যে বিএনপি মহাসচিব উদ্বেগ জানিয়েছে যে আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। যদিও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। আমি জানি না, এইখানেও ধূম্রজাল আছে। আপনি একটা টেম্পোরারি গভর্নমেন্ট, অস্থায়ী সরকার, হ্যাঁ, ভিন্ন ধরনের সরকার, এই ধরনের একটা মানে সেন্সিটিভ ইস্যু, অতি গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা প্রফেসর মামুন সাহেব বললেন, আমাদের এলাকাটাও কিন্তু ভার্নারে বললেন, 3টা জেলা, হ্যাঁ, বা কক্সবাজার মিলে এই পার্বত্য অঞ্চল সহ 4টে জেলা, আবার এক অষ্টমাংশ ভূখণ্ড, প্রায় 1/8 গোটা দেশের, এবং এখানে নানান ধরনের এই অঞ্চলগুলো নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র আছে, নানান ধরনের অস্থিতিশীলতা আছে। সেই জায়গাটায় আপনি হুট করে এরকম একটা ডিসিশন নেবেন, পাশে এই আরাকান, তাদের জাতিগত সংঘাত, দাঙ্গা নানান, হ্যাঁ, তুঙ্গে, এই সিচুয়েশনে আপনি রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া, পার্লামেন্ট ছাড়া আপনি এই ধরনের ডিসিশন হুট করে কি কারণে দিতে, এর পিছনে একটা নিবিড় আলোচনা বা পর্যবেক্ষণের ব্যাপার কিন্তু আছে, হ্যাঁ। এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন, পড়াশোনা করেন বা জানেন, বিশেষজ্ঞ
বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে যদি আপনি একটা প্যানেল তৈরি করে আলোচনা করেন এবং প্রত্যেকেই যদি নিঃশঙ্ক এবং নির্মোহভাবে আলোচনা করতে পারে, এখানে অনেকগুলো এর সাথে জড়িত। এই যে আমাদের এই অঞ্চলের বার্মা অ্যাক্ট বা ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এর সাথে বাংলাদেশের নির্বাচন, রাজনীতি কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে এই তাদের কর্মসূচি, বা একদিকে চায়না, একদিকে ইন্ডিয়া, অনেকগুলো ইস্যু কিন্তু এখানে জড়িত আছে। এবং এর সাথে বাংলাদেশের আগামী রাজনীতি এবং নির্বাচন কোন দিকে যাবে, এটার কোনো সঙ্গতি আছে কিনা বা সাযুজ্য আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করবার। কারণ একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি থাকতো, নিশ্চিতভাবে বলতে পারেন যে পার্লামেন্টে আলোচনা না করে বা সকল দলের সাথে মতামত হতে পারে, প্রয়োজন হতে পারে মানবিক করিডোরের। আমরা অমানবিক মানুষ না, অমানবিক সভ্য না হলে আমরা রোহিঙ্গাদের যেভাবে আমরা এখানে আশ্রয় দিয়েছি, দুনিয়ার কোনো দেশ এভাবে দেয় না, সাধারণত দেয় না। আমাদের এমনিতেই আমাদের একটা মানে ডুবন্ত তরীর মতো একটা অবস্থা জনসংখ্যার ভারে। সেই বাস্তবতায় এই এমনিতেই আমরা আশঙ্কায় যে এক সময় না জানি তারা এখানে তাদের যেভাবে বংশবৃদ্ধি হচ্ছে, যা হচ্ছে, এটা আতঙ্কের ব্যাপার, উদ্বেগের ব্যাপার, ভয়ঙ্কর। নিশ্চয়ই আপনার নজরে এসেছে, আমরা দেখছি যে প্রতিবেশী দেশের গণমাধ্যমে সংবাদ প্রচার করছে যে যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে বাংলাদেশ। এমন কোন আমি সেটাই বললাম যে এই মানবিক করিডোর দেওয়ার পেছনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজিক কি কি বিষয় সম্পৃক্ত আছে না নাই, এই বিষয়গুলো নিশ্চয়ই এখন ভাববার প্রয়োজন। না হলে হুট করে এই গভর্নমেন্ট কি কারণে সেখানে করিডোর, মানে মানবিক করিডোর কথা নাই বার্তা নাই, ঘুম থেকে উঠেই দেখলাম যে মানবিক করিডোর তারা এখানে দিচ্ছে বা দিবে, এটা এইভাবে দেওয়া হয় না। এই ধরনের করিডোর যখন দেন তখন একটা জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে আলোচনা করি নিবিড়ভাবে, যারা বিশেষজ্ঞ, যে কি কি থ্রেড আমার হতে পারে বা আমার কি কি সুবিধা হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে। আগে তো নিজে বাঁচলে বাপের নাম, আপনি আপনার নিরাপত্তা বিঘ্নিত করে আমার বাড়ির পাশ বা বাড়ির উপরে আরেকজনকে আপনি যাওয়ার পথ করে দিবেন, সেটা আপনার জন্য কতটুকু নিরাপদ হবে, সেই বিষয়টা তো আপনাকে ভাবতে হবে এবং নিবিড়ভাবে ভাবতে হবে। আপনি দিবেন না সেটা আমরা বলিনি, আমরা বলেছি এই বিষয়গুলো নিয়ে একটা এক্সপার্ট টিম পর্যালোচনা করবার প্রয়োজন ছিল। বা বিভিন্ন রাজনৈতিক, যখন একটা আপনি অন্তর্বর্তী সরকার, ঠিক আছে বুঝলাম এখন পার্লামেন্ট নেই, কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্য বা আপনি তো ডাকেন, বিভিন্ন সময় ডাকেন এবং আপনার ডাকে তো সকলেই সাড়া দিয়েছে, হ্যাঁ, তো আপনি কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন না বা করেন নাই, সেই জন্য এটা নিয়ে আরো আমরা উদ্বিগ্ন। বিএনপির অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। 5 আগস্ট পরবর্তী সময়ের রাজনৈতিক অন্তর্কুন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। গণঅভ্যুত্থানের পর হিসেব করলে সংখ্যাটা অর্ধশতাধিক। এই বৈরিতার পেছনে কি কারণ? না, শোনেন, এই যে অর্ধশতাধিক বললেন না, প্রতিদিন বাংলাদেশে অনেক মানুষ মারা যায়, দাঙ্গা হাঙ্গামা, কাইজ্জা ফ্যাসাদ, জমি নিয়ে, মুরগি নিয়ে, হাঁস নিয়ে, ডিম নিয়ে, বহুত কিছু নিয়ে, বিবাহ নিয়ে, তালাক নিয়ে, হ্যাঁ, তারপরে অনেক কিছু নিয়েই আলাদা আলাদা কারণ উল্লেখ করছেন, অনেক কিছু নিয়ে বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। এখন হয় যদি গ্রামে, এরকম ঘটনা আমি দেখেছি, গ্রামের দুই পক্ষের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে বা দুই সম্প্রদায়ের মধ্যে মারামারি হয়েছে, মানুষ মারা গেছে, ওখানে আপনি বলে দিলেন মিডিয়ায় নিউজ করে যে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত। হ্যাঁ, এরকম যদি বলেন তাহলে সংখ্যা আপনি আরো বেশি বলতে পারেন। হয়নি আমি বলিনি, না, এটা হয়েছে। এটা সবসময় আমাদের সমাজের, রাষ্ট্রের এটা একটা মানে দীর্ঘকালের একটা কি বলবো নেতিবাচক একটা সংস্কৃতি। সেখান থেকেই তো আমরা বের হতে চাই, একজন মানুষও যাতে মারা না যায়, সেই বাস্তবতা। অনেক ঘটনা ঘটেছে বিএনপি। নেতিবাচক সংস্কৃতির পেছনে কি স্বার্থের দ্বন্দ্ব জড়িত হতে পারে? আমি ডিফেন্ড করছি না এই যে যারা মারা গেছে বা মারা যায় নাই বা যাবে, এই যে এটা কোনোভাবেই কাম্য না। বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, আমাদের কোনো সায় নাই, আমাদের কোনো দলের পক্ষ থেকে আমাদের কোনো নাই। কিন্তু এখানে যে দেখে অনেক বিষয়গুলো আছে, সরকার কিন্তু এই বিষয়গুলো নির্লিপ্ত। শুধুমাত্র বিএনপিকে যাতে মেলাইন করা যায় বা বিএনপি যাতে জনসমক্ষে হেয় পরিবর্তন হয়, শুধু আমিই চেষ্টা করছি আমার দলীয়ভাবে, আমার হাতে যা আছে সেইটুকু দিয়ে। কিন্তু সরকারকে দেখবেন যে এই বিষয়ে নির্বিকার। তারা এমনিতে দুর্বল সরকার, সেটাও ঠিক আছে, কিন্তু তারপরে তারা যতটুকু করতে পারতো সেই ব্যবস্থা তারা নেই। যেখানে আমার দলের নাম্বার 1 ম্যান স্পষ্ট করে বলে দিয়েছে যে আমার দলের নামে কেউ অন্যায় অপকর্ম করলে আপনারা ধরে বেঁধে পুলিশে দিবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। ইভেন আমরা নজির তৈরি করবার জন্য আমরা নিজেরাও পর্যন্ত মামলা করেছি, যেটা বাংলাদেশের রাজনীতি এর আগে কখনো হয়নি। সাধারণত ডিনাইল করা হয়, অস্বীকার করা হয়, আমরা সেটা করছি না। আমরা বলছি যে আমার দলের সব মানুষ ভালো না, কেউ কেউ দুষ্ট লোক হইতে পারে, কেউ কেউ সুযোগ সন্ধানী হয়ে থাকতে পারে, বা এরা কি বলবো বা চাঁদাবাজির সাথেও যুক্ত হয়ে থাকতে পারে। আপনারা প্রকৃত ব্যবস্থা গ্রহণ করেন। আমার রাষ্ট্র আছে, সমাজ আছে, আইন আছে, আমি তাকে টাকা দেই। কেন দেই? যাতে কেউ এগুলো না করতে পারে, কেউ যাতে অন্যায় করতে না পারে, অনাচার করতে না পারে, দখল করতে না পারে। তো আর দল হিসেবে তো আমার এটা রেসপন্সিবিলিটি অবশ্যই আছে। আমার রেসপন্সিবিলিটির জায়গাটা আমি কিন্তু 100% করছি, কিন্তু আইন শাসন, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো অ্যাভয়েড ওভারলুকিং করছে না। তারা মনে হয় এরকম বিষয়টা মনে হয় এরকম যে ঠিক আছে তোরা মারামারি কর,
আমরা দেখি, এবং এটা এই যে আমরা মিডিয়ায় আলাপ করতে পারি যাতে, এবং বিএনপিকে যাতে ব্লেম দেওয়া যায়। বিএনপিকে ব্লেম দেবার জন্য নাকি কোনো ভীতি কাজ করছে? মানে তাদের, জি, আমি জানি না সেটা ভীতি কাজ করে কিনা, ভীতি এটা তারা বলতে পারবে। সাম্প্রতিক সময়ে আমরা যেমনটি শুনেছি বিএনপি মহাসচিব বললেন যে অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে ফেলে দেবে। শিওর, সেটাই তো দল, আমার দলের নেতারা কর্মীরা কেউ কেউ করছে, নেতারাও যদি এগুলা করে বা আমরা যদি প্রশ্রয় দেই বা এই বিষয়গুলা, যে অভিযোগ আপনি করছেন, এই অভিযোগ যদি বন্ধ না হয় বা না কমে, তাহলে নিশ্চয়ই বিএনপি তো কোনো ধর্মগ্রন্থ না, আবার দল তো কোনো ধর্ম না, আদর্শ না। এটা একটা মানে মানুষের ভালো লাগার ব্যাপার। আমার কর্মসূচি, আমার নীতি যদি মানুষের ভালো লাগে, তাহলেই তো মানুষ আমার সাথে থাকবে। আর আমার কর্মীরা, আমরা যদি অন্যায় করি, খুন করি, দুর্বৃত্তায়ন করি, মানুষকে গুলি করে হত্যা করি, জোর করে ক্ষমতা দখল করি, তাহলে কেন মানুষ আমার সাথে থাকবে? রাজনীতি তো ওই দিন আর নাই। ওই যে আমার নেতা তারেক রহমানও বলেছেন যে ভয় দিয়ে না, ভালোবেসে মন জয় করে, মানুষের মন জয় করে মানুষের মন পেতে হবে। কেন্দ্রের সতর্ক বার্তা কি তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না জনাব শহীদুল ইসলাম বাবুল, নাকি তৃণমূল বিএনপির নিয়ন্ত্রণের বাইরে? আমি বলি তৃণমূল বিএনপি নিয়ন্ত্রণের বাইরে, এই কথাও ঠিক না। বিএনপি রাজনৈতিক দল হিসেবে, আপনি জামাত বলেন, এনসিপি বলেন, সব রাজনৈতিক দলের যা কর্মী আছে, বিএনপি একার তার চাইতে 3 গুণ আছে, 4 গুণ আছে, 5 গুণ আছে, আছে কি নাই? তো বিএনপির ভালো কাজও সেরকম 5 গুণ থাকবে, খারাপ কাজও এর মধ্যে আপনি ওই 5 গুণই খুঁজে পাবেন। হ্যাঁ, তারপরেও আপনি যদি গুগলে সার্চ দেন, দেখবেন এনসিপি কয়জনের একটা দল, কয়দিনের একটা দল, তাদের দেখবেন শত শত নিউজ আছে, দখল, হামলা, নির্যাতন, এটা করা, ওইটা করা, চাঁদাবাজি আছে, খুঁজে পাবেন না সেটা না। কিন্তু বিষয়টা শুধু বিএনপিকে মেলাইন করা হচ্ছে। আর একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন থানায়, কোন বন্দরে বিএনপির কোন কর্মী কোথায় কার উপরে অন্যায় করছে, সবসময় যে এটা আমরা দেখে সারতে পারি সার্চ লাইটে, এটা সম্ভব হয় না। একটা মাত্র মানে প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব, সেটা রাষ্ট্র। বিএনপি যদি সরকারে থাকতো, একাধারে দল এবং রাষ্ট্র যদি একাধারে যুগপৎভাবে সদিচ্ছা নিয়ে এটা বন্ধ করতে চাইতো, তাহলে এই পরিমাণটা, সংখ্যাটা আমি বিশ্বাস করি 3 ভাগের 2 ভাগ কমে যেত। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আব্দুল আল মামুন। এ বিষয়ে আপনার 2-4 লাইন ব্যাখ্যা শুনতে চাই। কম বেশি বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীরাই অপকর্মে জড়িয়ে পড়ছে, এর জন্য কি রাজনীতির সংস্কৃতি দায়ী? প্রভাব খাটানোর রাজনীতি কিংবা তদবির বাণিজ্য কিংবা অন্তর্কোন্দল এখনো কেন আমাদের দেখতে হচ্ছে? না, এটা তো অবশ্যই রাজনীতি সংস্কৃতি অবশ্যই দায়ী, এবং আমরা এটার পরিবর্তন চাই, সেটা বিএনপি ক্ষমতায় আসুক বা জামাত ইসলাম যেই আসুক। এবং আমার ব্যক্তিগতভাবে কেন জানি মনে হয় যে এই সময় যে ঘটনাগুলো ঘটছে, অথবা বাউল ভাই যেটা বলেন, অথবা উনি বলছেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, 2 দিন পরে যদি নির্বাচন হয়ে যায়, তখন কিন্তু ওনাকে উত্তর দিতে হবে যে এখন তো আপনার 300 আসনে এমপি আছে, আপনার তো 470-এর অধিক থানায় উপজেলা চেয়ারম্যান বা থানার আপনার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কি করছে? এই বোধোদয়টা কিন্তু রাজনৈতিক দলগুলোর হতে হবে। এবং আমি এর একটা সূচনা দেখছি, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি যে কথাটা বলেন যে তৃণমূলে এই মেসেজটা কতটুকু পৌঁছাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 100% সঠিক কথা বলেছেন। বিএনপির সামনে কিন্তু দেশ শাসনের, যদি না বিএনপি নিজেরা পচে যায়, তাহলে এটা বড় সুযোগ এসছে। এটা যদি অনুধাবন করে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা, এবং সাথে সাথে ভালো নেতৃত্ব, তাহলে কিন্তু একটা লম্বা সময় দেশ শাসনের সুযোগ এসছে। কিন্তু সেটা যদি না হয়, সেটা অবশ্যই দুঃখজনক। প্রবলেমটা হচ্ছে যে রাজনৈতিক দল অন্যান্যগুলো এখন মাঠে আছে, সেটা এনসিপি হোক বা পার্টিকুলারলি জামাত এবং এনসিপি যে রেজিস্ট্রেশন এবং অন্য যে ছোট দলগুলো, তারা কিন্তু বিএনপিকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার মতো রাজনৈতিক এবং আসন ভিত্তিক শক্তি হবে বলে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে মনে করি না। অবশ্যই আমরা কার্যকরী সংসদ দেখতে চাই, তারা বেশি আসন পাক, আমরাও চাই, কিন্তু এই দায়িত্বটা নিতে হবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে, ওনাদের মতো যারা এমপি হবেন, যারা নেতৃত্ব দেবেন তাদেরকে। কিন্তু একটা জিনিস ঠিক, ওই 15 বছরের মতো বা 17 বছরের মতো কিন্তু দেশ আর চালানো যাবে না, এটা কিন্তু নিশ্চিত। কারণ আর্গুয়েবলি 1000 বা 1400 মানুষের জীবন বা 30,000 মানুষ আহত হওয়া, 4000 মানুষের অঙ্গহানি, তার বিনিময়ে এটা করা যেতে পারে না। এই অনুধাবনটা হতে হবে। আর একটা জায়গায় পরিবর্তন দরকার, সেটা হচ্ছে যে আমি যদি ওনার দলের কথাই বলি, যে মেসেজটা দিতে চাই বিএনপির নেতাকর্মীকে, যে জিয়াউর রহমান যে রাজনীতিটা চালু করেছিলেন, যে সততা এবং পরিশ্রম, ওনার দুটো বেসিক জিনিস ছিল, কিন্তু উনি কিন্তু রাজনীতিকে পেশার থেকে আলাদা করেছিলেন। অর্থাৎ একজনের পেশা থাকবে, তারপরে রাজনীতি থাকবে। 77-এ যখন উনি 75-এর দায়িত্ব নিলেন, তারপরে 77-এ এসে আবার রিফর্ম করে কিন্তু উপদেষ্টা পরিষদের আকারটা বাড়িয়েছিলেন, অ্যারাউন্ড
30-এ নিয়ে গেছেন, তারা কারা? সবচেয়ে সফল স্থপতি, সবচেয়ে সফল ডাক্তার, সবচেয়ে সফল উকিল। মানেটা কি? অর্থাৎ সেই দায়িত্বের জায়গাটা নিশ্চয়ই তৈরি করতে হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।